আজ আপনাদের নিয়ে যাব পোখরার সারাংকোটে হিমালয়ের বুকে সূর্যোদয় দেখার জন্য। সেখানে সাদা পাহাড়ে সূর্যের সোনালি আলোয় আভা দিনটি শুরু করে আমরা ঘুরতে বেরিয়ে যাব পোখরার আরও বিভিন্ন জায়গা, যেমন সেতী জর্জ নামে পানির এই ব্রিজটি। এরপর আপনাদেরকে নিয়ে যাব মহাদেব গুপ্তেশ্বর টেম্পল, যেখানে গুহার ভিতর আপনারা চাইলে একটা ছোট্ট ট্রেকিংও করতে পারবেন। ডেভিস ফলসে পানির ফ্লো আপনাদেরকে মুগ্ধ করবে এবং দিন শেষে আমরা ফেবা লেকে বোটিং করে পোখরা যাত্রা শেষ করব। ভোর 4:30, পুরা পোখরা শহর তখন ঘুমে, আর আমরা বেরিয়ে পড়েছি সারাংকোটে যাওয়ার উদ্দেশ্যে। একটাই কারণ, ভোরবেলা পাহাড়ের বুকে সূর্যোদয় দেখা। তবে ব্যাপারটা এরকম না যে শুধু আমরাই বের হয়েছি। এরকম খালি খালি থাকার কারণ পুরো শহর ঘুমিয়ে আছে, কিন্তু পর্যটকরা যারা সূর্যোদয় দেখতে চান তারা কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছেন। আমি 4:30টার সময় বের হলেও তার আগেই অনেককে বের যেতে দেখেছি, কারণ সেটা টের পেয়েছি ওইখানে যাওয়ার পরে গাড়ির লাইন দেখে। আমরা পৌঁছে গেলাম সারাংকোটে ওঠার যে ভিউ পয়েন্টে ওঠার যে রাস্তাটা তার গোড়াতে, এবং এখানে এসেই দেখা পেলাম লোকজনের। যথারীতি পুরো শহর ঘুমিয়ে থাকলেও যারা সূর্যোদয় দেখতে চান তারা সবাই এসে ভিড় করছেন এইখানে। আর এখানে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা রাতের পোখরা শহর। খুব সুন্দর লাগছে না? আর এই যে মানুষের ভিড়, এখানে আবার অনেকে ব্যবসা করতে ব্যস্ত, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের পা ব্যথা হয়ে যাবে, আপনারা আমাদের রেস্টুরেন্টের চেয়ারে ঘন্টা প্রতি বা সারাদিনের জন্য 500 টাকা বা 300 রুপিতে আপনারা ভাড়া নিয়ে বসে বসে সূর্যোদয় দেখতে পারেন। তো সূর্যোদয় দেখার জন্য যে যার যার মতো জায়গা নিয়ে তখনই বসে যাচ্ছিল, কারণ পরবর্তীতে ভিড় বেশি হয়ে যাবে এবং দেখার জন্য হয়তো ভালো স্পটটি পাওয়া যাবে না। তাই আমরা একটি জায়গা দেখে বসে গিয়েছিলাম ক্যামেরা সেট করে। আস্তে আস্তে সূর্যের আলো ফুটতে শুরু করেছে। এটি এমন একটি জায়গা আর এমন একটি প্রতীক্ষা যেখানে বছরের প্রত্যেকটা দিনই সবাই এখানে আসেন সূর্যোদয় দেখার জন্য, যারা পর্যটক বেড়াতে আসেন এবং আশায় থাকেন যে তারা এখানে হিমালয়ের যে 3টি চূড়া দেখা যায় সেটা তারা নিজ চোখে দেখবেন। একটু বলে রাখি, এখানে হিমালয়ের 3টা পাহাড়ের চূড়া স্পষ্টভাবে দেখা যায়। একটি হচ্ছে ফিশ টেইল বা মাছা পুছরে, তার কারণ ওটা দেখতে অনেকটা মাছের লেজের মতো। তার একপাশে ধওলাগিরি, তার কারণ ওইখানে এতটাই বরফের চাদরে ঢাকা থাকে, এতটাই সাদা ঝিলিক থাকে যে এর নামটাই হয়ে গিয়েছে ধওলাগিরি, এবং ওখানে সূর্যের আলোর যে প্রতিফলনটা সেটা আরও খুব সুন্দরভাবে দেখা যায়। এবং এর একপাশে দেখা যায় অন্নপূর্ণা সাউথ। একটা কথা বলে রাখা ভালো, অনেকেই যারা অন্নপূর্ণা বেস ক্যাম্পে ট্রেকিং শুরু করেন তারা কিন্তু এই পোখরা শহর থেকে শুরু করেন। এই যে বামেরটি অন্নপূর্ণা সাউথ, মাঝেরটি মাছা পুছরে, আর ডানে এখন যেটা বরাবর দেখতে পাচ্ছেন এটা ধওলাগিরি। একদিকে পাহাড়ের সৌন্দর্য হিমালয়ে, অন্যদিকে মেঘের সমুদ্রে ডুবে থাকা পোখরা শহর। আমার তো এখান থেকে যেতে মনই চাচ্ছিল না। এখানে আসলে ক্যামেরাতে কতটুকু বোঝাতে পারবো জানি না, চেষ্টা করেছি ধরার, তবে নিজের চোখে দেখলে এই দৃশ্যটি আপনারা ভুলতে পারবেন না। এরপর আমরা গিয়েছিলাম সেতী জর্জ। সেতী জর্জ হচ্ছে সেতী রিভারের উপরে, রিভার মানে নদীর উপরে একটি ব্রিজ, কিন্তু ব্রিজটা মানুষের না, ব্রিজটা হচ্ছে পানির। তবে এই জায়গাতে 100 রুপি টিকিট কেটে আমরা যা দেখেছি তাতে একরকম হতাশই হয়েছে বলবো। তাই এই জায়গাটা আপনারা ঘুরতে নাও আসতে পারেন। এই জায়গাটাতে শুধুমাত্র এই পানির ব্রিজটি ছাড়া যদি নিচে যে নদীটি দেখা যায় সে পর্যন্ত যদি সিঁড়িতে ছোট্ট একটি ট্রেকিংয়ের ব্যবস্থা থাকতো, তাহলে আমি বলতাম যে ব্যাপারটা আসলে পয়সা উসুল। কারণ জিনিসটা দেখতে আসলে পানির ব্রিজ বলা হলেও আমার কাছে অনেকটা এটা আমাদের সিটি কর্পোরেশনের নর্দমার মতোই মনে হচ্ছিল। পার্থক্য এতটুকুই যে এখান থেকে পরিষ্কার পাহাড়ি পানি প্রবাহিত হচ্ছিল। আর আমি যেই সেতী নদীর কথা বলছিলাম সেটা হচ্ছে ঠিক এই ব্রিজের নিচে। ওই যে সাদা যে স্বপ্নের ফেনা দেখতে পাচ্ছেন, সাবানের ফেনার মতো, এটি কিন্তু পাহাড়ি বেশ খরস্রোতা নদী, এবং নদীর স্রোতের বেশ তীব্র একটা শব্দ আমরা শুনতে পাচ্ছিলাম। এ পর্যন্ত যাওয়ার জন্য যদি কোনো ট্রেকিংয়ের ব্যবস্থা থাকতো বা যাওয়ার ব্যবস্থা থাকতো তাহলে 100 রুপি পুরা উসুল। এরপরে আমরা গাড়িতে করে হোটেলে ফিরে আসি সকালে নাস্তার জন্য।
হোটেলে সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়ে আমরা বের হয়ে যাই অন্যান্য সাইট সিইংয়ের উদ্দেশ্যে। ততক্ষণে শহর জেগে গিয়েছে, রোদ উঠে গিয়েছে। এখানে টেম্পারেচার কম হলেও বাতাস কম থাকার কারণে ঠান্ডাটা সেভাবে অনুভূত হয় না। তাই পাতলা একটা সোয়েটার বা মোটা একটা শার্ট বা পুলোভার পরলেই আপনার এখানে শীতটা কাভার হয়ে যাবে। আচ্ছা, আমরা চলে এসেছি গুপ্তেশ্বর মহাদেব টেম্পল। বাট এখানে আপনাদেরকে একটা টিপস বলি। টিপসটা হচ্ছে এরকম, ধরুন আপনি পোখারাতে এসে গাড়ি ভাড়া করতে চাচ্ছেন না, কিন্তু ঘুরে দেখতে চাচ্ছেন। এখানে ঘুরে দেখার জায়গা খুবই অল্প। তা আপনি সকালে শুধুমাত্র সারাংকোটে ঘোরার জন্য যদি গাড়ি নেন, এটা একটা রিজার্ভ করলেন, আর পরবর্তীতে ঘোরার জন্য আপনি একটা ছোট ট্যাক্সি নিলেই হবে। এই গুপ্তেশ্বর মহাদেব টেম্পল পর্যন্ত আসলে আপনি 2টা স্পট ঘুরতে পারবেন। একটা এই মহাদেব টেম্পল, এর ভিতরে যে গুহা রয়েছে, ছোট্ট একটা ট্রেকিং রয়েছে, সেটা দেখাবো। এবং এই মহাদেব টেম্পলের জাস্ট রাস্তার অপোজিটে ডেভিস ফলস রয়েছে, সেটাও আপনারা এই পর্বে দেখতে পারবেন। এই মহাদেব টেম্পলে যে নিচে নেমে যাওয়ার রাস্তাটা, এটা এখনও কারুকার্য করার কাজ চলছে, মেনটেন্যান্সের কাজ চলছে। জায়গায় জায়গায় এরকম বাঁশ বাঁধা এবং কিছু কিছু জায়গায় এন্ট্রি আসলে রেস্ট্রিক্টেড। আর এই হচ্ছে গুহায় ঢোকার যে রাস্তাটা, সেখানে এতক্ষণ পর্যন্ত বেশ গরম লাগলেও এই গুহায় ঢোকার পরে বেশ একটা ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছিল, যেহেতু একটু বদ্ধ জায়গা। তো একটা জিনিস বলে রাখি, এখানে ঢোকার পরে যেটা দেখলাম, এটা আসলে হিন্দু ধর্মাবলম্বীদের আসলে তীর্থস্থান বা প্রার্থনার স্থান। তাই এখানে এসে আসলে হই হুল্লোড় করার বা খুব বেশি ছবি তোলার অপশন থাকে না। আমি গুহার ভিতরে কিছুটা ছবি তোলার চেষ্টা করেছি ধর্মীয় স্থাপনাগুলোকে বাদ দিয়ে, তবে বেশি তুলিনি, তার কারণ আমাদেরকে মানা করেছিল এখানে আপনারা ছবি তুলেন না। আর বাইরের অংশটুকুতে ছবি তুলতে কোনো মানা নেই। তো গুপ্তেশ্বর মহাদেব টেম্পলের কেভটা ঘুরে এসে আমরা জাস্ট অপোজিটে চলে গেলাম ডেভিস ফলসে। ডেভিস ফলসে এখানেও টিকিট কেটে আপনাদেরকে ঢুকতে হবে। ঢোকার পরেই যে সকালে আমরা যে পাহাড় 3টি দেখলাম, তার একটি মিনিয়েচার তৈরি করা। এখানে সিঁড়ি সিঁড়ি করে ওঠানামার ব্যবস্থা করা আছে। একটা মজার বিষয়, এই ডেভিস ফলস, এটা কিন্তু ডেভিলস ফলস না, অনেকে ডেভিলস ফলস বলে থাকেন, এটা আসলে ডেভিস ফলস, ডেভি। তো এই ফলস মানে এই ঝর্ণার যে পানি, এইটা প্রবাহিত হয়েছে, এইটা এবং গুপ্তেশ্বর মহাদেব টেম্পলের যে শেষ মাথা, দুইটা এক জায়গায় যে মিলিত হয়েছে। এবং এই ফোকর দিয়ে যে একটি ছোট্ট ফাঁকা মতো রয়েছে, ওখানে যে পানির প্রবাহ যায়, সেখান থেকে বাতাস ঢুকে ওই গুহাটাকে বেশ ঠান্ডা এবং বাতাসময় করে রাখে। যারা ওই গুপ্তেশ্বর কেবের শেষ পর্যন্ত যেতে পারেন, তারা এসে যে ঝর্ণাটি দেখতে পান, তারা এই ঝর্ণাটি চেহারে দেখতে পান। এই সেই জায়গা। দুপুরবেলা লাজিজ অ্যাফেয়ার্স হালাল হোটেলে আমরা খাওয়া দাওয়া করে চলে যাই বোটিংয়ের উদ্দেশ্যে। ফেওয়া লেকে বেশ কয়েকটি ঘাট রয়েছে, সেখান থেকে আমরা একটি বড় নৌকা ভাড়া করে চলে যাই ফেওয়া লেকে বোটিং করতে। এবং চারপাশটা স্তব্ধ, পাহাড়ে ঢাকা এবং নিরিবিলি। এবং সেই সাথে আপনারা কি দূরে দেখতে পাচ্ছেন যে মাছা পুচরা আমাদের সাথে সাথে রয়েছে। এই সুন্দর পানিতে কিছুক্ষণ বোটিং করলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। দিন শেষে এই পাখিদের ঘরে ফিরে যাওয়ার দৃশ্যটি ছিল এই বোটিং করার মধ্যে সবচেয়ে সেরা দৃশ্য। আর এই বোটিংয়ের মধ্যে দিয়েই আমাদের পোখারা ঘোরার সমাপ্তি। সন্ধ্যাবেলায় হোটেলের বারান্দায় বসে আবার সূর্যাস্তের সময় আমরা দেখতে পেয়েছিলাম এই হিমালয় পর্বতের চূড়া দুটো। এরই মধ্যে দিয়ে শেষ হচ্ছে আমাদের পোখারা ঘোরাঘুরির পর্ব। এর পরবর্তী পর্বে আপনাদেরকে নিয়ে যাব নাগরকোটে। তার কারণ নাগরকোট থেকে আপনাদেরকে আরও একটি অসাধারণ সূর্যোদয় দেখাবো হিমালয়ের পর্বতের বুকে, যেখান থেকে আমাদের হোটেলের বারান্দা থেকেই হিমালয় পর্বতের প্রায় অনেকগুলা চূড়া, প্রায় 8-9টির মতো চূড়া দেখা যায়। আশা করছি আপনারা সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।